আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস আনবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং থিওরির 7 নম্বর অধ্যায় আর্নিং ম্যানেজমেন্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস আনবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 4টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলি আলাদা করে সাজিয়ে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 4টি ফরম্যাটের মাত্র 4টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। তাহলে চলুন প্রথমে আমরা ফরম্যাট 4টি দেখে আসি। ফরম্যাট নাম্বার 1 আর্নিং পার শেয়ার, ফরম্যাট নাম্বার 2 বন্ড ভ্যালুয়েশন, ফরম্যাট নাম্বার 3 স্টক ভ্যালুয়েশন এবং ফরম্যাট নাম্বার 4 কস্ট অফ ডেট। এবার আসুন আমরা এই ফরম্যাট অনুযায়ী এক নজরে সূত্রগুলো দেখে আসি। 1 নম্বর ফরম্যাট আর্নিং পার শেয়ার, এটি একটি ছকের মাধ্যমে করতে হয়। আর এই আর্নিং পার শেয়ার করার জন্য আমাদেরকে এই ছকটি সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। দেখুন, ছকে দেওয়া হয়েছে প্রথমে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন হয়। আর কন্ট্রিবিউশনের পরে ফিক্সড কস্ট মাইনাস করলে ইবিআইটি থাকে, অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এরপরে মাইনাস করতে হবে ইন্টারেস্ট অ্যামাউন্ট মাইনাস করলে আর্নিং বিফোর ট্যাক্স ইবিটি। এই আর্নিং বিফোর ট্যাক্স থেকে লেস করতে হবে ট্যাক্সের পরিমাণ বাদ দিলে আর্নিং আফটার ট্যাক্স হয় ইএটি। আর ইএটি থেকে এবার প্রিফারের শেয়ার প্রিফারের ডিভিডেন্ড বাদ দিতে হয়। যদি থাকে প্রিফারের প্রশ্নে তাহলে বাদ দিতে হবে, আর না থাকলে এটা বাদ দেওয়ার প্রয়োজন হবে না। প্রিফারের বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা দাঁড়ায় এটাকে বলা হয় ইএসিএস, অর্থাৎ আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক শেয়ার। আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার ইএসিএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আর্নিং পার শেয়ার পাওয়া যাবে, অর্থাৎ ইপিএস পাওয়া যাবে। যদি প্রিফারেড শেয়ার না থাকে, অর্থাৎ প্রিফারেড ডিভিডেন্ড বাদ না দেওয়া হয়, তাহলে ইএটি কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে ইপিএস হয়। তো আসুন আমরা একটি ছক সম্পর্কে জানলাম। এবার এই ফরম্যাট থেকে আরো 2টা প্রশ্ন হতে পারে। রিটার্ন অন ইকুইটি, যাকে বলা হয় কস্ট অফ ইকুইটি, কেই। সূত্র হলো ইএসিএস ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল। আর যদি ইএসিএস না থাকে তাহলে ইএটি ডিভাইড বাই শেয়ার ক্যাপিটাল ইনটু 100। এটা হলো কস্ট অফ ইকুইটি সূত্র। আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই, এটার সূত্র হলো ইবিআইটি ডিভাইড বাই টোটাল ক্যাপিটাল। টোটাল ইনভেস্টমেন্ট যে ক্যাপিটালটা থাকবে এটা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে বাস আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের হবে। শিক্ষার্থীগণ, এবার আসুন 2 নম্বর ফরম্যাটে 7টি সূত্র দেওয়া হয়েছে। এখানে 5টি রিকোয়ারমেন্ট চাওয়া হবে। প্রথমে বলা হবে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বন্ড। এই ভ্যালু অফ বন্ডের সূত্র হলো 3টা। যদি বন্ডে অপরিশোধিত হয় তাহলে প্রথম সূত্র, আর পরিশোধিত হলে দ্বিতীয় সূত্র, আর জিরো কুপন বন্ড হলে তৃতীয় সূত্র। অর্থাৎ একটা প্রশ্নের 3টা সূত্র ইউজ করা হয়। প্রশ্ন বুঝে যদি পরিশোধিত হয় তাহলে এই বড় সূত্রটি, অপরিশোধিত হলে এই ছোট সূত্রটি, আর জিরো কুপন বন্ড হলে নিচের এই সূত্রটি। এরপরে কারেন্ট ইল টু ম্যাচুরিটি, ইল টু কল এবং ক্যাপিটাল গেইন লস, হয় গেইন হবে না লস হবে। শিক্ষার্থীগণ, 2 নম্বর ফরম্যাটের অঙ্ক করার সময় এই সূত্র সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। এবার আসুন 3 নম্বরে আমাদের 5টি সূত্র দেওয়া হয়েছে, আর এখানে 5টি প্রশ্ন করা হয়। তো স্টক ভ্যালুয়েশনের সূত্রগুলো খুবই সহজ, খুব ছোট আকারে দেওয়া হয়েছে। এটা আমরা 3 নম্বর ফরম্যাট করার সময় আরো বিস্তারিত জানবো। এরপরে 4 নম্বর ফরম্যাটের মাত্র 4টি সূত্র আছে। বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স, এখানে পরিশোধিত আর অপরিশোধিত 2টো সূত্র, আর পরিশোধিত 2টো সূত্র, বিফোর এবং আফটার, বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স। এই তো আসুন এবার আমরা ফরম্যাট অনুযায়ী গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা আমাদের বইয়ের 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, এবং আগামী ক্লাসে 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যা শুরু করব। তো এভাবে আমরা 4টি ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের 4টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো শেষ করার চেষ্টা করব। তো আমাদের বইয়ের যতগুলো প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সব বোর্ড পরীক্ষা আসছে এবং বোর্ড কোয়ালিটি কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। আশা করি এর বাইরে আর কখনো থাকবে না ইনশাল্লাহ। তো প্রশ্নগুলি সহজভাবে বোঝানোর উদ্দেশ্যে আমি আলাদা করে ফরম্যাট আকারে অঙ্কগুলি সাজিয়ে দিয়েছি। তা যারা এখনো পর্যন্ত আমাদের বইটি সংগ্রহ করতে পারেননি, তারা এই বইটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে আমার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা বইটা সংগ্রহ করার চেষ্টা করুন।
তাহলে আমরা সুলভ মূল্যে বইটা পাঠাতে পারবো। অ্যাকাউন্টিং থিওরির দাম মাত্র 200 টাকা। তো এটা আপনারা কুরিয়ার খরচ লাগে মাত্র 30 টাকা। তো 230 টাকা আপনি একটা বই পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তাহলে আসুন আমরা 1 নম্বর অঙ্কটি শুরু করি। 1 নম্বর অঙ্কটি আর্নিং পার শেয়ার ইপিএস তৈরি করতে হবে। আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1। যাদের কাছে বইটি আছে তারা বইটি বের করুন এবং অঙ্কটি মিলিয়ে নিন। 1 নম্বর অঙ্কটি কি বলা হয়েছে? ইজিপ্লাস কোম্পানি রিসেন্টলি সোল্ড 20,000 ইউনিট রিসেন্টলি তারা বিক্রি করে থাকে এট এ টাকা 10 টাকা পার ইউনিট। অ্যানুয়াল ফিক্সড কস্ট 50,000 টাকা অ্যান্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট 4 টাকা। অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ অন ডিবেঞ্চার ডেট ক্যাপিটালের উপরে 1 লক্ষ টাকার উপরে 10%। তাহলে ইন্টারেস্ট চার্জ হবে 1 লক্ষ টাকার উপরে 10% অ্যান্ড ফার্ম হ্যাজ এ 12% প্রিফার্ড স্টক আছে 50,000 টাকা। 50,000 পরে 12% হয় 5 বরং 60, 6,000 টাকা। The company currently has 1000 শেয়ার অফ কমন স্টক। বর্তমানে কোম্পানির 1000 শেয়ার আছে তাদের। Assuming that the company is in 40% tax bracket, কোম্পানি ট্যাক্স ধার্য করে কত পার্সেন্ট? 40%। তো আসুন আমরা প্রস্তাবটি পড়লাম, ইনফরমেশনগুলো পেয়ে গেছি। এখন প্রস্তুত করা হচ্ছে ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার, ইপিএস তৈরি করতে হবে। তো ইপিএস তৈরি করার জন্য আমাদের প্রথমে সেলস, যে আমরা ছকটি দেখলাম উপরে 1 নম্বর ফরম্যাটে, এই সেলসটা প্রথমে লিখবো। তো আমাদের এখানে লেভেলটা আলাদা করে দেওয়া হয়েছে। দেখুন বলছে কি কারেন্ট লেভেল সেল। কারেন্ট লেভেল সেল বলতে 20,000 ইউনিট সেল, আর 25,000 ইউনিট সেল, 30,000 ইউনিট সেল। 3টি লেভেলের ইপিএস তৈরি করতে হবে একটা ছকের মধ্যে। তো আসুন প্রথমে লিখলাম এ বি সি, 3টি ছক। এই 3টি কলাম 20,000 ইউনিট, 25,000 ইউনিট, 30,000 ইউনিট। সেল প্রাইস এট দ্য রেট অফ 10 টাকা। তাহলে 10 টাকা দ্বারা আমরা গুণ করলাম 20,000-কে, 2 লাখ টাকা পাওয়া গেল। 10 টাকা দিয়ে গুণ করলাম 25,000, তাহলে 2.5 লাখ টাকা বের হলো। আর 10 টাকা দিয়ে গুণ করলাম 30,000-কে, 3 লাখ টাকা বের হলো। এটা হলো সেলসের পরিমাণ। এরপরে বাদ দিতে হয় ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্ট বলা আছে 4 টাকা পার ইউনিট। তো আমরা লিখলাম সেলসের থেকে এবার লেস ভেরিয়েবল কস্ট এট দ্য রেট অফ 4 টাকা। তো 4 টাকা করে যদি আমরা গুণ করি, 4 কোটি 80,000, আর 4 25 1 লক্ষ, আর এখানে 3 4 12, 1,20,000। ঠিক আছে, এখানে ডাবল দেখা যাচ্ছে, এখানে একটা পেজ পরিবর্তন হয়েছে, তাই আমি একটু নিচেই নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন তো আমরা এখান থেকে বাদ দিলাম ভেরিয়েবল কস্ট, বাদ দিলে কত থাকে? কন্ট্রিবিউশন থাকে 1,20,000, 1,50,000, 1,80,000। আশা করি বুঝতে পারছেন যে সেল থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করে কন্ট্রিবিউশন বের হয়েছে। কন্ট্রিবিউশন কত? 1,20,000, 1,50,000 এবং 1,80,000। এখান থেকে বাদ দিতে হবে এবার নিয়ম অনুযায়ী ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট প্রস্তাবপত্রে বলা হয়েছিল 50,000 টাকা পার ইয়ার। তো সকল লেভেলে আমরা 50,000 টাকা করে মাইনাস করলাম। মাইনাস করার পরে যেটা থাকলো আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটা হলো 70,000, 1 লাখ এবং 1,30,000। ইবিআইটি থেকে প্রথমে বাদ দিতে হবে ইন্টারেস্ট বাদ দিতে হয় ডেট ক্যাপিটালের উপরে। আমরা প্রস্তাবটা দেখে আসি। ডেট ক্যাপিটাল 1 লাখ টাকা দেওয়া ছিল এবং রেট কত? 10%। 1 লাখের উপরে 10%, 10,000 টাকা প্রত্যেকটা লেভেল থেকে বাদ দেওয়া হলো। ইবিটি বের হলো কত? 60,000, 90,000 এবং 1,20,000 ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। তো আর্নিং বিফোর ট্যাক্সের থেকে এবার আমাদের ইবিটির উপরে ধার্য করতে হবে 40% ট্যাক্স। 60,000 উপরে 40% গুণ করলে হয় 4,24,000, আর 90,000 পরে গুণ করলে হয় 4,36,000, 1,20,000 পরে গুণ করলে হয় 4 বরং 48,000। ট্যাক্স বাদ দেওয়ার পরে যেটা ফলাফল বের হয় এটাকে বলা হয় আর্নিং আফটার ট্যাক্স, অর্থাৎ ইএটি। এবার আমরা এখান থেকে বাদ দেব প্রিফারেড ডিভিডেন্ড। প্রিফারেড দেখুন প্রস্তাবপত্রে বলা হয়েছে প্রিফারেড স্টক অফ টাকা 50,000, 12%। তো 12% 50,000 এর পরে গুণ করলে হয় 5 বরং 60, 6,000 টাকা। তাহলে সব লেভেল থেকে আমরা 6,000 টাকা মাইনাস করলাম। ইএসিএস বের হলো। ইএসিএস 30,000, 48,000 এবং 66,000। নাম্বার অফ শেয়ার 1,000 করে প্রস্তাবপত্রে দেওয়া ছিল। দেখুন একটু দেখে নিন, আমরা এখানে 1,000 টাকা পেয়েছি, প্রস্তাবপত্রে 1,000 শেয়ার ছিল। তো 1,000 শেয়ার বসিয়ে দেওয়া হলো। দিয়ে এবার আমরা ভাগ করব ইএসিএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করব। 30,000 কে 1,000 দ্বারা ভাগ করলে 30 টাকা, 48,000 কে 1,000 দ্বারা ভাগ করলে 48 টাকা, 66,000 কে 1,000 দ্বারা ভাগ করলে 66 টাকা। এটাই হলো আর্নিং পার শেয়ার, অর্থাৎ প্রতি শেয়ারের অর্জন। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছকটা বুঝতে গেলে আমাদেরকে 2-1 অঙ্ক করতে হবে একটু। যারা ডিগ্রি থেকে আসছেন, পিলি করে আসছেন যারা, তাদের জন্য
দু একবার প্র্যাকটিস করতে হবে। আর যারা অনার্সের থেকে আসছেন তাদের জন্য এটা খুবই সহজ, কারণ এ ধরনের অঙ্ক আমরা ফার্স্ট ইয়ারে শিখেছি এবং থার্ড ইয়ারে ফিনান্সে ছিল, আর ফোর্থ ইয়ারও ফিনান্সে এগুলো আমরা শিখছি, আর মাস্টার্সেও যারা শিখছে এই ধরনের অঙ্ক মাস্টার্সেও আছে। তো শিক্ষার্থীগণ, আর্নিং পার শেয়ার আমরা শিখে নিলাম ইপিএস 3টি লেভেলের। তো আসুন এর পরবর্তী অঙ্ক আমাদের বইয়ের অঙ্ক নাম্বার 2। ঢাকা লিমিটেড সোল্ড 20,000 ইউনিট অফ গুডস দিস ইয়ার 10 টাকা পার ইউনিট। অ্যানুয়াল ফিক্সড কস্ট 40,000 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 5 টাকা, কোম্পানি ডেট ক্যাপিটাল 1 লক্ষের উপরে 10%, আর 12% প্রিফার্ড স্টক আছে 70,000 টাকা, 7 বরং 84 8,400 টাকা হবে প্রিফার্ড ডিভিডেন্ড। আবার আছে কোম্পানি কারেন্টলি হ্যাজ এ 2,000 শেয়ার অফ কমন স্টক। তাহলে 1 নম্বর অঙ্ক আর 2 নম্বর অঙ্ক সেম। দেখুন কমন স্টক শেয়ার কত, 2,000, আগের অঙ্কে ছিল 1,000। অ্যাজুমিং দ্য কোম্পানি 40% ট্যাক্স ব্র্যাকেট, ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার তৈরি করতে হবে। কারেন্ট লেভেল সেল 20,000 লেভেল সেল, আরেকটা বললো 22,000 লেভেল সেল। তাহলে কয়টা লেভেল হবে, 2টা লেভেল। 2টা লেভেলে আমাদের এখানে ইপিএস তৈরি করে দেখাতে হবে, বাস 20,000 এবং 22,000। সেম ভাবে আপনারা এটা করবেন, এটা আজকে হোমওয়ার্ক থাকবে আপনাদের। তাহলে আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 1 এবং প্রবলেম নাম্বার 2 এই 2টা অঙ্ক দেওয়া থাকলো। এবার 3 নম্বরে আসুন। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার এবিসি লিমিটেড ইজ কম্পোজ অফ কমন স্টক ক্যাপিটাল 1,01,000 শেয়ারে বিভক্ত 100 টাকা করে দাম। তাহলে 1,000 শেয়ার 100 টাকা করে দাম। আমাদের এই শেয়ার সংখ্যাটা কাজে লাগবে ইপিএস তৈরি করার সময়। 15% ডিবেঞ্চার 2 লাখের উপরে, তাহলে 30,000 টাকা সুদ আসবে। কর্পোরেট ট্যাক্স 25%। দ্য কোম্পানি লাস্ট ইয়ার ডাটা ওয়ার অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো সেল 20,000 ইউনিট 10 টাকা করে দাম, ভেরিয়েবল কস্ট 60 টাকা করে পার ইউনিট, ফিক্সড কস্ট 70,000 টাকা পার ইয়ার, মানে পার লেভেল। এখানে মোট ফিক্সড কস্ট 70,000 টাকা। তাহলে ফিক্সড কস্ট পেয়েছি, ভেরিয়েবল কস্ট পেয়েছি এবং সেল পাওয়া গেছে। এখন বলছে ফাইন্ড আউট দ্য ইপিএস। ইপিএস বের করো অ্যান্ড শো দ্যাট, দেখাও যে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট, প্রভাব কত, মানে ইম্প্যাক্ট মানে প্রভাব এখানে, অফ ইনক্রিজিং দ্য সেল বাই 40 এবং 60% সেল। সেক্ষেত্রে দেখুন সেল বৃদ্ধি করলে আমাদের ইপিএস এর প্রভাব পড়ে। তো সেল যদি আমরা 40% বৃদ্ধি করি তাহলে ইপিএস অবশ্যই 40-এর বেশি বৃদ্ধি পাবে। তো সেটা এই প্রভাবটা আমাদের দেখাতে হবে। তো আসুন প্রথম প্রশ্ন হলো ইপিএস তৈরি করতে হবে। সেল লিখা হলো কত, 20,000, আর এদিকে 40% ইনক্রিজ যদি হয় তাহলে 20,000 এর 40% হয় 8,000, তাহলে 20 আর 8 28,000 ইউনিট সেল। আর এটা 60%, তো 20,000 এর 60% হয় 12,000, তাহলে 12 আর 20 কত, 32,000। তাহলে কয়টা লেভেল হলো, 3টা। সেল প্রাইস 10 টাকা, গুণ করলাম 20,000 এর সাথে 2 লাখ হলো, 28,000 এর সাথে গুণ করলাম 10 টাকা, 2,80,000 বের হয়েছে এবং 3,20,000 টাকা। ভেরিয়েবল কস্ট 60 টাকা, 4 কোটি 80, 4 8 1,12,000 এবং 4 32 1,28,000। বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া গেল। এখান থেকে ফিক্সড কস্ট 70,000, প্রত্যেকটা লেভেল থেকে ফিক্সড কস্ট বাদ দিলেন। এবার থাকলো কত, ইবিআইটি 50 98 1,22,000, ইন্টারেস্ট 30,000 করে বাদ দেওয়া হলো, থাকলো ইবিটি 20,000 68,000 এবং 92,000। এই ইবিটির উপরে ট্যাক্স ধার্য করবেন 25% করে। তো 25% ধার্য করলে 5,000 17,000 এবং 23,000 বের হয়। আর এটা বাদ দেওয়ার পরে হয় ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। নাম্বার অফ শেয়ার 1,000 করে আছে, আর 15,000-কে 1,000 দ্বারা ভাগ করলে 15 টাকা, 51 টাকা এবং 69 টাকা। এইটাই হলো আমাদের আর্নিং পার শেয়ার। প্রথম প্রশ্নের উত্তর শেষ। শো দ্য ইফেক্ট। এখন ইফেক্ট দেখাতে হবে, যেখানে ইনক্রিজ অফ সেল 40 এবং 60%। দেখুন আমরা ইফেক্ট দেখাবো যখন, তখন 2টা জিনিসের ইফেক্ট দেখাতে হয়। একটা হলো ইবিআইটি এবং ইপিএস। তাহলে বিক্রয়ের পরিবর্তন হয়েছে কত, বৃদ্ধি পেয়েছে 40। এখন ইবিআইটি কত বেড়েছে, দেখুন ইবিআইটি ছিল 50,000 আর এখন হয়েছে কত, 98,000। তাহলে 98,000 থেকে 50,000 বাদ দিলে 48,000 থেকে 48,000-কে বেস 50,000 দ্বারা ভাগ করা হলো, 100 দিয়ে গুণ করলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 96%। সেটা দেখুন 40% বিক্রয় বৃদ্ধি করে ইবিআইটি বেড়েছে কত, 96%। আর 60% বিক্রয় বৃদ্ধি করে এখানে কত বৃদ্ধি পেয়েছে, 144% ইবিআইটি বৃদ্ধি পেয়েছে। তো এই 144% কিভাবে হলো আবার একটু দেখি। দেখুন এখানে আমাদের ইবিআইটি প্রথমে ছিল 50,000 আর শেষে হয়েছে কত, 1,22,000। তাহলে 1,22,000 থেকে 50,000 বাদ দিবেন আর 50,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবেন, তাহলে 144% পাওয়া যাবে ইবিআইটি, চেঞ্জ ইন ইবিআইটি। এটাই হলো পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি। এবার আসুন পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস। ইপিএস প্রথমে ছিল 15 টাকা,
কিন্তু পরবর্তীতে হয়েছে কত 51 টাকা। তাহলে 51 টাকা থেকে 15 টাকা মাইনাস করে আর 15 টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 240% হয়। এবার আসুন এই পাশে হচ্ছে ইপিএস কত 69 টাকা। তাহলে 69 টাকা থেকে 15 টাকা মাইনাস করে 15 টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত 360%। আবারও বলি ইপিএস কত ছিল 15 টাকা আর 69 টাকা হয়েছে লাস্টে 3 নম্বর সি নম্বর কলামে। তাহলে 69 মাইনাস 15 ডিভাইড বাই 15 ইন্টু 100 তাহলে কত হয় 360। শিক্ষার্থীগণ মাত্র 60% বিক্রয় বৃদ্ধির ফলে ইপিএস বেড়েছে 360%। তাহলে এই যে প্রভাব এটা হলো লিভারেজের প্রভাব। লিভারেজের কারণে আমাদের এই পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই জন্য সবসময় বিক্রয় বৃদ্ধি করতে হবে। বিক্রয় বৃদ্ধি করলে অবশ্যই আর্নিং বৃদ্ধি পাবে। আর এটা আমাদের এখন ব্যাখ্যা করে জানাতে হবে। দেখুন ব্যাখ্যা করেছে এখানে সিন্স দ্য ইনক্রিজ the sale by 40%, so increase of EBIT 96% and EPS 240% অর্থাৎ 240%। যখন আমরা 40% বিক্রয় বৃদ্ধি করলাম তখন আমাদের EBIT বাড়লো 96% এবং EPS বাড়লো 240%। আর যখন আমরা 60% ইনক্রিজ করলাম বিক্রয় তখন আমাদের EBIT বেড়েছে 144 এবং 360% EPS বেড়েছে। এটা আমরা লিখলাম when increase of sale 60% দেন ইনক্রিজ অফ EBIT 144। তাহলে এখানে 144% EBIT বেড়েছে অ্যান্ড EPS 360% অর্থাৎ 360% বেড়েছে EPS। যদি আমরা 60-এর জায়গায় 80% বিক্রয় বৃদ্ধি করতাম আরেকটা কলামে তাহলে অবশ্যই EPS EBIT আরও বেশি বৃদ্ধি পাইতো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রভাবটা। এই ছিল আমাদের 3 নম্বর অঙ্ক। এটা আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা অবশ্যই আমাদের বই থেকে কমপ্লিট করে ফেলবেন। আর যদি না বুঝতে পারেন একই ভিডিও দরকার হলে আপনি 2-3 বার শুনবেন। 2-3 বার শুনে তারপরে যদি না বুঝতে পারেন তাহলে স্ক্রিনে যে নাম্বারটি আছে আমার এই নাম্বারে আপনি ফোন করে আমার কাছ থেকে শিখে নেবেন। শিক্ষার্থীগণ এরপরে 4 নম্বর অঙ্কটি করবেন। এরপরে 5 নম্বর এটা খুব ছোট একটা অঙ্ক এটা করবেন। 6 নম্বরে আসুন। 6 নম্বর অঙ্কটি এসেছে 15 সালে। ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন আলফা লিমিটেড। আলফা লিমিটেডে সেল দেওয়া হয়েছে 50,000 ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট 30 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 15 টাকা, আর ফিক্সড অপারেটিং কস্ট আছে 3,50,000 টাকা, টোটাল অ্যাসেট আছে 12 লক্ষ টাকা, আর শেয়ার ক্যাপিটাল আছে 10 টাকা করে দাম, মোট 7 লক্ষ টাকা। 10% ডিবেঞ্চার আছে 5 লক্ষ টাকার উপরে 10%, 50,000 টাকা, এখানে 50,000 টাকা সুদ আসবে। কর্পোরেট ট্যাক্স আছে 50% করে ট্যাক্স। ইনফরমেশন দেওয়ার পরে নিচে বলা হচ্ছে প্রপোজ দ্য ইনক্রিজ ইন সেল। প্রস্তাবিত ইনক্রিজ সেল হবে অর্থাৎ আগে যে 50,000 ইউনিট আছে আরো বৃদ্ধি করা হবে 25%। ইন টার্ম অফ ইউনিট ইউনিট বৃদ্ধি করা হবে 25%। ক্যালকুলেট দ্য ইপিএস অ্যান্ড রিটার্ন অন এভারেজ রেট অফ রিটার্ন অ্যান্ড বোথ লেভেল, অর্থাৎ দুইটা লেভেলে আমাদের রিটার্ন অন অ্যাসেট দেখাতে হবে এবং ইপিএস দেখাতে হবে। শিক্ষার্থীগণ তাহলে দুইটা কলাম, একটা কলাম হলো 50,000 ইউনিটের আর একটা কলাম হলো 25% বৃদ্ধি করলে 62,500 ইউনিট হয়। 50,000 উপরে 25% গুণ করলে 12,500 বের হবে। তো 12,500 যোগ করলে 62,500 ইউনিট। তো আমরা দেখলাম সেল প্রাইস কত 30 টাকা, লিখলাম 30 টাকা গুণন 50,000, 30 টাকা গুণন 62,500, সেল বের হয়ে আসলো। ভেরিয়েবল কস্ট 15 টাকা, 15 টাকা গুণন 50,000, 15 টাকা গুণন 62,500, ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া গেল 7,50,000 এবং 9,37,500। ফিক্সড কস্ট 3.5 লাখ টাকা, উভয় জায়গায় উভয় কলাম থেকে বাদ দিলাম। আর এখানে বাদ দেওয়ার পরে ফিক্সড কস্ট বাদ দিলে ইবিআইটি থাকে 4 লাখ এবং 5,87,500। ইবিআইটির পরে বাদ দিতে হয় কি ইন্টারেস্ট। তাহলে 5 লক্ষের উপরে ইন্টারেস্ট 50,000 টাকা মাইনাস করলে 3.5 লাখ এবং 5,37,500 বাদ দেওয়ার পরে ইবিটি হয়। ইবিটির উপরে ট্যাক্স কাটতে হবে। ট্যাক্স কত 50%। তো 50% আমরা ট্যাক্স ধার্য করলাম ইবিটির উপরে। 50% ট্যাক্স বাদ দেওয়ার পরে ইএটি বের হলো। এখানে কোনো প্রিফারেড শেয়ার নাই, তাই প্রিফারেড ডিভিডেন্ড দেওয়া হলো না। ইএটিকে এখন নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করব। ঠিক আছে, নাম্বার অফ শেয়ার এই 7 লক্ষকে আপনি 10 দ্বারা ভাগ করেন তাহলে 70,000 শেয়ার হবে। 70,000 শেয়ার দ্বারা ইএটিকে ভাগ করলে ইপিএস পাওয়া যাবে 2.5 টাকা এবং 3 টাকা 84 পয়সা। এখন দ্বিতীয় প্রশ্ন রিটার্ন অন অ্যাসেট। এখন রিটার্ন অন অ্যাসেট যখন আমরা বের করব তো এটার হলো রিটার্ন অন ইনভেস্টমেন্টের একটা বিকল্প শব্দ ইবিআইটি ডিভাইড বাই টোটাল ইনভেস্টমেন্ট। ইবিআইটি আমাদের কত টাকা,
ইবিআইটি এই জায়গায় আমরা দেখলে পাবো 4 লক্ষ টাকা বেস, যেটা বেস লেভেলটা দেখলে হবে। প্রথম লেভেলটা হচ্ছে 4 লক্ষ টাকা, আর দ্বিতীয় লেভেলে কত ছিল 5,87,500 টাকা। তাই লেভেল 1 এখানে 4 লক্ষকে টোটাল ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করেছি, 12 লক্ষ দ্বারা ভাগ করলে 33.33%। এখন 12 লক্ষ টাকা আমরা টোটাল অ্যাসেট পেলাম কোথায়? দেখুন আমাদের এখানে বলা হয়েছিল টোটাল অ্যাসেট কত, 12 লক্ষ টাকা পরিশোধ দেওয়া ছিল। তো 12 লক্ষ টাকা ভাগ করলে 33.33%, এটা অ্যান্সার। আর এরপরে আসুন রিটার্ন অন অ্যাসেট লেভেল 2 5,27,500-কে 12 লক্ষ দ্বারা ভাগ করলে 48.96%, এটা অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সেক্ষেত্রে দেখুন আরেকটা অঙ্ক আমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটা, এটাও খুব ইম্পর্টেন্ট, 16 সালে এসেছিল। ইফ এ কোম্পানি হ্যাজ 35% ডেট ক্যাপিটাল আর 65% ইকুইটি ক্যাপিটাল, তাহলে 100% এর মধ্যে 35% ঋণের টাকা ডেট ক্যাপিটাল আর 65% ইকুইটি ক্যাপিটাল, অ্যান্ড আর্নিং ইনভেস্টমেন্টের উপরে 15%। তো 100 টাকা যদি ইনভেস্ট করা হয়, আর্নিং 15% মানে 15 টাকা হবে আয় অন ইট দ্য অ্যাসেট বিফোর। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ রিটার্ন অন ইকুইটি, অর্থাৎ রিটার্ন অন ইকুইটি এখানে দেখাতে হবে কে ই, রিটার্ন অন ইকুইটি দেখাতে হবে। অ্যাজুমিং ইট পেইজ দ্য 10% ফর ডেট ক্যাপিটাল, আর ঋণের উপরে সুদ দিতে হয় কত 10%, হোয়াইল দ্য ট্যাক্স রেট 40%, আবার ট্যাক্সও দিতে হয় 40%। সেক্ষেত্রে ছোট্ট একটা প্রশ্ন, এটা শেয়ার মার্কেটের জন্য বি পার্টে সাধারণত আসে। তো আমরা এখানে দেখলাম টোটাল ক্যাপিটাল দেওয়া নেই, তো টোটাল ক্যাপিটাল আমরা ধরে নিলাম 100 টাকা। তাহলে ডেট ক্যাপিটাল 35% 35 টাকা, আর ইকুইটি ক্যাপিটাল 65% 65 টাকা, টোটাল মিলে 1,00,100 টাকা। এখন আমরা ইপিএস এর একটা আর রিটার্ন অন ইকুইটির একটা চার্ট তৈরি করি। প্রথমে ইবিআইটি ইনভেস্টমেন্টের উপরে 15%, তাহলে 100 টাকার উপরে 15% 15 টাকা। আমরা জানি ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়, তাহলে 35% যে 35 টাকা, এই 35 টাকার উপরে ডেপ্টের রেট কত 10%, তাহলে 3 টাকা 50 পয়সা বাদ দেওয়ার পরে 11 টাকা 50 পয়সা হলো ইবিটি। এর উপর আবার ট্যাক্স বাদ দিতে হবে 40%, তো 60 টাকা 60 পয়সা বাদ দেওয়ার পরে ইএটি পাওয়া গেল 6 টাকা 90 পয়সা। এটাই হলো আর্নিং আফটার ট্যাক্স। এবার এটাকে আমাদের ভাগ করতে হবে রিটার্ন অন ইকুইটি বের করতে হলে 65 টাকা দ্বারা, তাহলে 65 হলো ইকুইটি ক্যাপিটাল, 6 টাকা 90 পয়সাকে 65 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 10.62%, এটাই হলো রিটার্ন অন ইকুইটি। আশা করি বুঝতে পারছেন, খুব ছোট একটা অঙ্ক। এটা দেখা না থাকলে অনেক সময় মিস করে ছাত্ররা বুঝতে পারে না, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সেক্ষেত্রে এখন আমরা 7 নম্বর পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। এরপরে 8 নম্বর অঙ্কটা আপনাদের এটা বাসা দেওয়া থাকবে। তো আজকের ক্লাসে আপনারা এই বাকি কাজগুলো করে ফেলবেন, এটা একই রকম অঙ্ক। এই ফরম্যাটে যত অঙ্ক আছে ইপিএস এর সব একই অঙ্ক, যেগুলো আমরা শিখেছি। পরবর্তীতে এগুলো আপনারা হোমওয়ার্ক করে ফেলেন। দেখুন 4th ইয়ারে এটা 14 সালে এসেছে, এই অঙ্কটি করবেন। 4th ইয়ারে এই অঙ্কটি 15 সালে এসেছে। এবার এবছরে এখান থেকে অঙ্ক আসবে, এটা 17 সালে এসেছে। এটা 17 সালে, ওটা ছিল এডিও, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 17 সাল, এটাও 17 সালে অঙ্ক। সেক্ষেত্রে সবই এই ফরম্যাটের মধ্যেই বোর্ডে অঙ্ক আসে। তো এই জন্য আমার বইটা সংগ্রহ করে আপনারা এইগুলি প্র্যাকটিস করেন, আশা করি ইনশাল্লাহ এর বাইরে কোনো অঙ্ক আসবে না। তো 1 নম্বর ফরম্যাটে অঙ্ক আমরা আজকে শেষ করতে পারি। এখানে যে অঙ্কগুলি আমরা করলাম আজকে, আপনারা যারা ক্লাস দেখলেন, ভিডিও দেখছেন, তারা অবশ্যই আজকের ভিতরে এই 1 নম্বর ফরম্যাটের সকল অঙ্কগুলো আপনারা সমাধান করবেন। আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাট শুরু করব। তাহলে আজকের ক্লাসে যদি আপনারা 1 নম্বর ফরম্যাটটা কমপ্লিট করতে পারেন, 2 নম্বর ফরম্যাটটা আগামী ক্লাসে শেষ করবেন। তাহলে এইভাবে আমরা 4টি ফরম্যাট শেষ করলে একটা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। অল্প টাইমের মধ্যে আপনি অধ্যায়টা কমপ্লিট করে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। আর ভালো রেজাল্ট করার জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই, কারণ একটা ভালো বই হলো একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। ভালো বই যখন সাজানো থাকে তখন শিক্ষার্থীর কাছে অঙ্কটি খুবই সহজ হয়ে যায়। তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি প্রত্যেকটা বই আমি খুব সহজভাবে উপস্থাপন করছি, এবং যেগুলো পরীক্ষায় আসে এবং যেগুলো আসার মতো খুব ইম্পর্টেন্ট, ঠিক সেইগুলি আমি ফরম্যাটের ভিতরে দিয়ে দিয়েছি সিলেবাস অনুযায়ী। এর বাইরে আশা করি ইনশাল্লাহ আর কিছুই আসবে না। তাই এখনও যারা আমার বইটি সংগ্রহ করেননি, তারা আমার সাথে যোগাযোগ করে, স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা সুলভ মূল্যে আমাদের অফিস থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি সংগ্রহ করার চেষ্টা করুন। ঠিক আছে, তাহলে আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। ততক্ষণে আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।